হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি বালা। আশা করি তোমাদের পরীক্ষা হয়ে গেছে পলিটিক্যাল সায়েন্স, এবং আশা করি সবার পরীক্ষা খুব ভালো গেছে। তো পরীক্ষার পেপার কি ছিল, তো আজকে সেই নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই দেখো, আমি বেশি দীর্ঘায়িত করব না, এবং তোমাদেরকে আমি বারবারই যেটা সবসময় বলেছিলাম, যারা আমার ইউটিউব ক্লাস করো বা যারা ক্লাসেও ছিলে, যে কোশ্চেন কিন্তু খুবই সোজা হবে, সিম্পল হবে। যারা বেশি পড়েছো তারা হয়তো এই পেপার থেকে আহ, এই পেপার থেকে অনেকটা অখুশি হতে পারো। কিন্তু আমি বারবারই বলেছি যে স্ট্যান্ডার্ড পেপার যদি, হ্যাঁ স্ট্যান্ডার্ড থেকে আমি মানছি যে একটুখানি আরো সিম্পল করেছে, আরো ইজি করেছে, কিন্তু পেপার বেশি হার্ড হবে না, এটাই কিন্তু আমি বারবার বলেছিলাম এবং তাই হয়েছে। এবং দেখো, বিশেষ করে তো নিজের ঢাক পেটাতে নেই, কিন্তু তোমরা নিজেরা বলবে যে আমি যেই সমস্ত টপিক তোমাদেরকে করিয়েছিলাম বা আমি ক্লাসে যে টপিক করিয়েছিলাম তার মধ্যে থেকে, মানে তার মধ্যে কমন, এইটা জিনিসটা আমার খুবই ফালতু লাগে একটা জিনিস, যে কমন দেওয়া, মানে এইসব পরীক্ষাতে তো আর কমন দেওয়া যায় না। তো কিন্তু যে কনসেপ্টগুলো তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম, যে কনসেপ্টগুলো করিয়েছিলাম, তার বাইরে যদি কিছু এসে থাকে তাহলে আমাকে জানাবে যে স্যার এর বাইরে এসছে কিছু, আপনি একটু বলুন। হ্যাঁ, একটা দুটো প্রশ্ন সেটা সত্যি আন্দাজ করা যায় না, যেরকম ফর এক্সাম্পল একটা ওই রোমান ল থেকে একটা প্রশ্ন এসছে, ইন্টারন্যাশনালিজম থেকে একটা প্রশ্ন এসছে। অবশ্যই ইন্টারন্যাশনালিজমটাও যদি তোমরা একটু কমন সেন্স লাগাও তাহলে সেটাও তোমরা জানবে। কিন্তু আমি যেভাবে তোমাদের টপিক পড়িয়েছি বা যেভাবে করিয়েছি, আশা করি না যে তারা যারা করেছো ভালোভাবে, আমার ক্লাসগুলো করেছো, নোটসগুলো ফলো করেছো, এমনকি যারা ইউটিউবও ফলো করেছো, তাদের জন্য কোনো অসুবিধা হবে এই পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, আগে আমি পেপারটা সলভ করি, তারপরে আমি আসছি বিষয়ে। তো দেখো, আমার প্রথম প্রশ্ন আমাকে কি বলেছে। আমাকে প্রথম প্রশ্ন, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, ক্লিয়ার আছে, আমি আরেকটু জুমটা বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, তো দেখো প্রথম প্রশ্ন আমাকে কি বলেছে। আমাকে প্রথম প্রশ্ন বলছে যে 12th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই 12th শিডিউলটা কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হয়েছিল। অবশ্যই মিউনিসিপ্যালিটি নিয়ে ডিল করে, তো 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হয়েছে। এরপরে আমাদের কি দিয়েছে, এর পরের আমার প্রশ্নটা দিয়েছে এখানে যে হু অ্যামং দ্য ফলোইং ইজ এ প্রোপোনেন্ট অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম। ডেমোক্রেটিক সোশ্যালিজম যে ধারণাটা, এর মধ্যে কে, মানে কার ধারণা মূলত। তো দেখো, এটাও তোমাদেরকে আমি বারবার বলেছিলাম যে ল্যাস্কি, এই ল্যাস্কি কিন্তু ধারণা, এমনকি আমি যখন ম্যারাথন যে ক্লাসটা করিয়েছিলাম তোমাদের, সেই ম্যারাথন ক্লাসেও কিন্তু আমি তোমাদেরকে এই ল্যাস্কি সম্বন্ধে আলোচনা করেছিলাম। আচ্ছা, নেক্সট কি বলা হচ্ছে দেখে নাও। নেক্সট আমাদেরকে বলা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, আমাদের বলছে যে বাদ প্রতিবাদ সংবাদ, মানে থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস, এটা আশা করি সবাই জানো, এটা আমি আর বলছি না। তো এটা কিন্তু আমরা ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমে পাই, এমনকি যে অপশনগুলো যেরকম দিয়েছে, সেই অপশনগুলো এতটাই সিম্পল যে কোনো ক্লাস 11-12 এর বাচ্চাও কিন্তু এটা করে নেবে। নেক্সট যদি আমি চলে যাই, তাহলে আমি দেখব আমার 5 নম্বর প্রশ্ন, আমাদের 4 নম্বর প্রশ্ন, এই যে এই প্রশ্নটা 12 টেবিল সত্যি করা, এটা আমি পড়াইনি এবং আশা করি যে এটা হয়তো অনেকেই জানে না, কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু একটা রোমান ল। কারণ রোমানসরা যে দুটো জিনিসের জন্য ফেমাস ছিল, একটা হচ্ছে রোমান ল, একটা হচ্ছে রোমান জুরিসপ্রুডেন্স। তো সেখান থেকে তোমাদেরকে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, তো এটা কিন্তু উত্তর হবে রোমান ল। নেক্সট যদি আমি দেখি আমাদের নেক্সট প্রশ্ন, তাহলে নেক্সট প্রশ্ন আমরা এখানে বলছে যে রাজ্য কেন্দ্র যে সম্পর্ক রয়েছে 7th শিডিউল, তো এটা কোথায় রয়েছে। তো এটা কিন্তু আমাদের রয়েছে 7th শিডিউলে। আশা করি রাজ্য কেন্দ্র সম্পর্ক, সেন্টার স্টেট রিলেশনশিপ, যখন তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম, আমি অনেকবার ইউটিউব ক্লাসেও একটা শিডিউল মনে রাখার ফর্মুলা তোমাদেরকে দিয়েছিলাম, টিয়ার্স অফ ওল্ড পিএম। তো এই ফর্মুলাটা যারা মনে রেখে করেছো তাদের জন্য এটা জল ভাত। তো এটা কিন্তু আমাদের 7th শিডিউলে কিন্তু এটি রয়েছে। পরবর্তীকালে আমি দেখছি যে 6th আমাদের যে প্রশ্নটা দিয়েছে, এটাও কনস্টিটিউশন থেকে দিয়েছে, যে আমাদের যে সংবিধান সংশোধনী প্রক্রিয়া সেটা কিরকম। তাহলে অবশ্যই পার্টলি ফ্লেক্সিবল, পার্টলি রিজিড। আমরা পার্টলি ফ্লেক্সিবল, কিছু জিনিস আমরা সিম্পল মেজরিটিতে করতে পারি, এবং কিছু জিনিসের জন্য স্পেশাল লাগে এবং রাজ্যেরও কিন্তু রায় লাগে। নেক্সট যদি আমি চলে যাই, এবারে নেক্সট পেজে আমি একটু চলে যাচ্ছি। আমাদের নেক্সট পেজ একদম সোজা, মানে এইটা নিয়ে আর কি কিছু বলার তো আর নেই আমার। সেখানে বলছে যে পলিসের কথাটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, তাহলে অবশ্যই এটা গ্রিক সিটি স্টেট থেকে উৎপত্তি হয়েছে। পরের প্রশ্নটা যদি আমরা দেখি, তাহলে আমাদেরকে বলছে পাবলিক ওপিনিয়ন, মানে যেটাকে আর কি জনমত বলা হয়, সেই জনমতটা কোন সিস্টেমে সব থেকে বেশি ইনফ্লুয়েন্স ফেলে। তাহলে অফকোর্স আমরা জানি ডেমোক্রেসি,
যে গণতন্ত্র ব্যবস্থাতে কিন্তু জনগণের যে মতামত সেটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে। আমরা যদি চলে যাই 9 নম্বরটায় আমরা দেখবো সেটাকে বলছে ফাদার অফ লিবারালিজম কে হয়। হাজারবার এমনকি তোমাদের যে প্রথম ক্লাস সেখানে আমি করেছি, এবং সেটা আমি না, যে কেউই আর কি এটা মানে করাবে। তো অবশ্যই জন লক হচ্ছে এখানে উত্তর আমাদের ফাদার অফ লিবারালিজম, তার কারণ তিনি ন্যাচারাল রাইটের দিকে কিন্তু বেশি পক্ষপাতিত্ব করছেন। নেক্সট দেখো, আবার সংবিধানের প্রশ্ন দিয়েছে, অনেকগুলো সংবিধানের প্রশ্ন দিয়েছে। এখানে দেখো দুটো প্রশ্ন একসাথে করতে পারো, এটা পঞ্চায়েত থেকেও তোমরা বলতে পারো, আবার ডিপিএসপি থেকেও বলতে পারো। তাহলে অবশ্যই আমরা আর্টিকেল 40-তে পাই, গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে দিয়ে আমরা এই প্রিন্সিপালটা পাই। নেক্সট যদি আমরা চলে যাই 11 নম্বরে বলছে ফার্স্ট সেক্রেটারি কে ছিলেন, তাহলে অফকোর্স লি, আমরা জানি ট্রিগভি লি, তিনি কিন্তু ফার্স্ট সেক্রেটারি ছিলেন, তো এখানেও কোনো আমার বলার কিছু নেই। নেক্সট আমি যদি চলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পার্মানেন্ট, মানে সিকিউরিটি কাউন্সিলের যে 5 জন পার্মানেন্ট মেম্বার রয়েছে, সেই 5 জন পার্মানেন্ট মেম্বার কে কে আছে, তাহলে ইউএসএ, ইউকে, রাশিয়া, চায়না, ফ্রান্স, আমরা জানি এই 5 জন মেম্বার্স কিন্তু রয়েছে। দেখে নেব আমরা 13 নম্বর প্রশ্নতে কি বলা হচ্ছে, যে সোশ্যালিস্ট এবং সেকুলার, এই যে দুটো শব্দ আমাদের প্রিয়াম্বলে অ্যাড করা হয়েছে, শুধু দুটো না, 3টে শব্দ অ্যাড করা হয়েছে, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই শব্দটা অ্যাড করা হয়। তো এটা কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হয়েছে, তাহলে অবশ্যই এটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হয়েছে। নেক্সট যদি আমি চলে যাই সেটা হচ্ছে ইম্পেরিয়ালিজম দ্য হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, বারবার তোমাদেরকে আমি পড়িয়েছি এটা, তাহলে অফকোর্স ভিআই লেনিন এটাতে বলা হয়েছে। নেক্সট, আচ্ছা এই প্রশ্নটা একটু দেখো, এটা আমি তোমাদেরকে ক্লাসে করিয়েছি, যখন প্রাইম মিনিস্টারের ক্লাস তোমাদেরকে আমি করিয়েছি তখন এই প্রশ্নটা আমি তোমাদেরকে করিয়েছি। এমনকি তোমাদেরকে আমি এক্সাম্পলও দিয়েছিলাম সর্দার বল্লভ ভাই পটেলের। এখানে এক্সট্রা কনস্টিটিউশন, এবং আমি বারবার যখন পরীক্ষা, পরবর্তীকালেও যখন কোনো পরীক্ষা হবে, সবসময় যখন এরকম অপশন আছে তখন বাংলাটা বুঝতে না পারলে ইংলিশটা দেখবে। এখানে এক্সট্রা কনস্টিটিউশনাল মানে এটা না যে সংবিধানে কতটা গুরুত্বপূর্ণ সহকারে লেখা আছে, না, এখানে এক্সট্রা কনস্টিটিউশনাল মানেটা হচ্ছে সংবিধানের বাইরে, যেখানে সংবিধানের উল্লেখ করা নেই। তাহলে মাথায় রাখবে উত্তর হবে ডেপুটি প্রাইম মিনিস্টার। এটা কিন্তু একটা নন স্ট্যাটিউটারি পজিশন, নন স্ট্যাটিউটারি পজিশন। হ্যাঁ, পরবর্তীকালে পার্লামেন্টের অ্যাক্টের দ্বারা এটিকে স্ট্যাটিউটারি করা হলেও কিন্তু তার ব্যাপারে সংবিধানে কোনো কথা উল্লেখ করা নেই, এজন্য এক্সট্রা কনস্টিটিউশনাল একটা ডিভিশন। নেক্সট যদি আমি চলে যাই, তাহলে আমি চলে আসবো এবার, এই যে খুব ভালো প্রশ্ন, খুবই সোজা প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন, সেটি আমাকে এখানে বলেছে যে টোটালিটেরিয়ান স্টেট, তাই তো, সিঙ্গেল পার্টি সিস্টেমের একটা ডিমেরিট কি হতে পারে। দেখো অনেকেই বলছো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, দেখো চাইনাতে তো, বা নর্থ কোরিয়াতে, বা যে কোনো জায়গাতে, চাইনাতে বাদ দাও, চাইনা হবে না, নর্থ কোরিয়াতে বলো না কেন, বা অন্য কোনো দেশ যেখানে আমরা একটা সিঙ্গেল পার্টি সিস্টেম দেখি, সেখানে আমরা দেখি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনও হয় তাহলেও কিন্তু সেখানে টোটালিটেরিয়ানিজমে, সেখানে একটা নৈরাজ্যবাদ ঠিক না, টোটালিটেরিয়ান মানে একটা ডিক্টেটর কিন্তু আমরা দেখতে পারি। তো সেখানে কিন্তু এটি রয়েছে, মাথায় রাখবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিন্তু এখানে হবে না। অ্যান্সার কিতে তোমরা এটা মিলিয়ে নিতে পারো। নেক্সট তোমরা দেখা যাক কি হচ্ছে আমাদের, যে ফিনান্সিয়াল এমার্জেন্সি। আচ্ছা অনেকেই এটা আমাকে বলছিলেন যে স্যার নান অফ দ্য অ্যাবভ, কোনোদিনই হতে পারে না। ফিনান্সিয়াল এমার্জেন্সি একবারও ডিক্লেয়ার করা হয়নি, যদি এটা ন্যাশনাল এমার্জেন্সি দিত তাহলে 3বার হতো। ফিনান্সিয়াল এমার্জেন্সি নেভার, কোনোদিনও এখনো অব্দি ডিক্লেয়ার করা হয়নি। নেক্সট চলে আসছি আমরা, বাই পার্টি সিস্টেম কোথায় এক্সিস্ট করে, তাহলে এটা আমি বারবার তোমাদেরকে পড়িয়েছি, ইউনাইটেড স্টেটস রিপাবলিকান এবং ডেমোক্রেটিক সিস্টেম রয়েছে, এখানে এটা আসে। নেক্সট যদি চলে আসছি আমরা 19 নম্বরতে বলছে লিডার অফ লোকসভা কে, তাহলে মাথায় রাখবে এটাও তোমাদেরকে আমি বারবার পড়িয়েছি, লিডার অফ লোকসভা জেনারেলি হয় আমাদের প্রাইম মিনিস্টার, জেনারেলি আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছে লিডার অফ দ্য লোকসভা। নেক্সট আমি চলে আসছি তোমাদের সিকিউরিটি কাউন্সিলের নন পার্মানেন্ট সদস্য কটা আছে, তাহলে নন পার্মানেন্ট সদস্য 10টা কিন্তু আমাদের রয়েছে। নেক্সট আমি চলে আসছি এবার, হু ডিফাইন পলিটিক্যাল সায়েন্স অথরিটি অ্যালোকেশন অফ ভ্যালুজ, একদম বেসিক প্রশ্ন, মানে এই কোডগুলো না দিলেই নয়, তো অবশ্যই এটা ডেভিড ইস্টন, বুঝতেই পারছো। নেক্সট যদি চলে আসি আমি 22তে যদি চলে আসি আমি, এর মধ্যে কোন রাজ্যের বিধান পরিষদকে বাতিল করা হয়েছে 1969, তাহলে পশ্চিমবঙ্গ। এটাও তোমাদেরকে ক্লাসে আমি বারবার ডিসকাস করেছি যে বিধান পরিষদ 6টা রাজ্যে রয়েছে, কোন রাজ্যে, আমাদের রাজ্যেও ছিল, কিন্তু কবে সেটাকে অ্যাবলিশ করা হয়েছে 1969-এ। নেক্সট আমি চলে আসছি এবার রাইট টু প্রপার্টি, আমাদের জমির অধিকার কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ছিল, মানে
ফান্ডামেন্টাল রাইট থেকে লিগাল রাইটে মুভ করা হয়েছে, তাহলে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে প্রশ্নটা যদি একটুও ঘুরিয়ে দিত তাহলেও আমার মনে হয় ভালো হতো। একদম স্ট্রেট ফরওয়ার্ড এরকম প্রশ্ন দিয়েছে, আশা করি এটা কারোর ভুল হওয়ার উচিত না। নেক্সট চলে আসছি আমরা অ্যাডপশনের তারিখ। আমাকে অ্যাডপশনের তারিখ বলছি, ইমপ্লিমেন্টেশনের তারিখ বলেনি, তাহলে অ্যাডপশনের তারিখ হবে 26 নভেম্বর 1949। চলে আসছি আমরা নেক্সট হচ্ছে গ্রামার অফ পলিটিক্স। এই গ্রামার অফ পলিটিক্স বইটা কার লেখা? তাহলে গ্রামার অফ পলিটিক্স মাথায় রাখবে, এটা কিন্তু হ্যারল্ড জে ল্যাস্কি। তোমাদেরকে আমি বারবার ম্যারাথন যে ক্লাসটা ছিল সেখানে তোমাদেরকে আমি বইয়ের লিস্ট দিয়েছিলাম, সেই বইয়ের লিস্টে তোমরা এটা কিন্তু পাবে। নেক্সট আমরা চলে আসছি হাইকোর্টের রিটের কথা। সরি, চিফ জাস্টিস অফ হাইকোর্টকে কে নিয়োগ করে? তাহলে অফকোর্স এটা চিফ জাস্টিস হোক বা সুপ্রিম কোর্টের যার হোক না কেন, সবাইকে নিয়োগ করবে রাষ্ট্রপতি। যেখানে একটা কলিজিয়ামও আসতো তাও আমি মানতাম, ঠিক আছে। লেকচার অন জুরিসপ্রুডেন্স শব্দটা মানে এই বইটা কার লেখা? তাহলে দেখো লেকচার অফ জুরিসপ্রুডেন্স দুটো আছে আমাদের, একটা অ্যাডাম স্মিথের একটা বই আছে, কিন্তু এখানে অ্যাডাম স্মিথ যেহেতু আমাদের লেখা নেই তাহলে উত্তর হবে জন অস্টিন। নেক্সট আমরা চলে আসছি অন লিবার্টি কার লেখা? তাহলে একদম প্রাথমিকই আমরা পড়ি জন স্টুয়ার্ট মিল, তাহলে অবশ্যই এখানে জন স্টুয়ার্ট মিল, আর কিছুই হতে পারে না, কারণ তিনি লিবার্টি মানে মডার্ন লিবারালিজমের একটা গুরুত্বপূর্ণ সাধক। নেক্সট হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ ফর্ম অফ ডেমোক্রেসি কার ধারণা? অবশ্যই এটাও জন স্টুয়ার্ট মিল। জেমস মিলের বা বেনথামের সেই ধারণাটা থাকলেও তারা কিন্তু ফুটে ওঠে না, বা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির কিন্তু একটা ধারণা জন স্টুয়ার্ট মিল কিন্তু দিয়ে গেছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আচ্ছা হেগেলের বেসিক ইউনিট কোনটা? আচ্ছা, আমি অনেকেই দেখলাম যে এর মধ্যে অনেকে ইন্ডিভিজুয়াল করেছো না। দেখো, হেগেল ইন্ডিভিজুয়ালিজমের সত্তা রাখলেও হেগেলের প্রথম বেসিক ইউনিট কোনটা? ফ্যামিলি, সিভিল সোসাইটি, স্টেট। তাহলে আমাদের উত্তর কিন্তু এখানে হবে ফ্যামিলি। তাহলে এই জিনিসটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, বা পরবর্তীকালে যে এক্সাম গুলো দেবে তো এখানে কিন্তু খুব ভালো করে এটা খেয়াল রাখতে হবে। মানে হ্যাঁ, আমি মানছি যে কিছু জিনিস তোমরা ইজিলি পারবে, বাট কিছু জিনিস কিন্তু কনসেপ্ট বুঝতে হবে, না হলে কিন্তু পারবে না। আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় লোকেটেড? প্যারিসে লোকেটেড রয়েছে। 32। আচ্ছা, এর মধ্যে কোনটা আচরণবাদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না? তাহলে ভ্যালু কিন্তু পড়বে না, কারণ আচরণবাদ সবসময় ভ্যালু ফ্রি রিসার্চের কথা বলে। নেক্সট যদি আমরা চলে আসি তাহলে আমরা দেখব মানি বিল কোথায় ইন্ট্রোডিউস করা হয়? তাহলে মানি বিল একমাত্র ইন্ট্রোডিউস করা হয় লোকসভা, আর্টিকেল 110-এ আমরা জানি এটা, এবং কোনো ক্ষমতা কিন্তু রাজ্যসভার সেই অর্থে নেই। আচ্ছা, নেক্সট আমি চলে আসছি এই যে সিটিজেনশিপের কনসেপ্ট। এই নাগরিকত্বর কনসেপ্টটা কার মানে কোনখান থেকে নেওয়া হয়েছে? তাহলে দেখো, যদি নাও জানো তোমরা, আশা করি তোমরা একটা ইন্টেলেকচুয়াল গেস লাগাতে পারবে যে বলসেভিক রেভলিউশন রাশিয়ান বিপ্লব নিয়ে, ফ্রেঞ্চ রেভলিউশন বেসিক্যালি কৃষকদের একটা বিপ্লব নিয়ে, এনশিয়েন্ট ইন্ডিয়া সেভাবে হবে না, উত্তর হবে আমার রোমান এম্পায়ার। তাহলে এখানে রোমান এম্পায়ার থেকে আমরা কিন্তু দুটো প্রশ্ন পেলাম, যেইটা কিন্তু সিলেবাসে নেই। তোমরা বলতে পারো যে স্যার রোমান কোথায় আছে, কিন্তু যেহেতু নাগরিকত্ব ল দিয়ে দিয়েছে তোমাদের চ্যাপ্টারে, এটাও সিলেবাসের মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে, বাইরে থেকে আমার মনে হয় না এখনো অব্দি কোনো প্রশ্ন দিয়েছে। আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য ছিল, তাহলে 22। লাস্ট ক্লাসও তোমাদেরকে আমি করিয়েছিলাম 22, 15 এখান থেকে লোকসভা থেকে, 7 জন রাজ্যসভা থেকে। নেক্সট যদি আমি চলে আসি তাহলে আমরা দেখব যে কনসেপ্ট, খুব ভালো প্রশ্ন এটাই একটাই আমার খুব ভালো প্রশ্ন লিখেছে যে গান্ধীয়ান সর্বোদয়ার কনসেপ্টটাকে কে পরবর্তীকালে তুলে ধরেন বা কে প্রোপোগেট করেন? তাহলে অবশ্যই বিনোবা ভাবে। মাথায় রাখবে তিনি একজন গান্ধীজম, রামচন্দ্র গুহ, বিনোবা ভাবে, এরা কিন্তু বেসিক্যালি যে গান্ধীর যে থিওরি সেটাকে আরো বেশি ফার্নিশড করে। নেক্সট আমরা চলে আসবো 37-এ আর্টিকেল, এই দেখো প্রশ্নটা, এই হচ্ছে প্রশ্নের ধাঁচ বা আন্দাজ। 2026-এ বলছে, 2026-এ না, আর্টিকেল 2026-এ হাইকোর্ট রিট ইস্যু করতে পারে ক রকমের রিট? তাহলে রিট তো আছে 5 রকমের, তাহলে সকল রকমের রিট ইস্যু করতে পারবে। হেভিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, সোসিওরারি, প্রহিবিশন, কিউরন্ত। চলে আসছি আমরা নেক্সট প্রশ্নে। আচ্ছা, কোরাম, লোকসভাতে কোরাম কত? তাহলে আমরা তোমাদেরকে আগেই পড়েছিলাম 1/10 অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস। চলে আসছি আমরা নেক্সট প্রশ্নে। আচ্ছা, এর মধ্যে কোনটা প্রেসার গ্রুপের ফাংশন না? মানে দেখো, মানে অপশন গুলো যা দিয়েছে মানে যে কেউ পারবে করতে। কন্টেস্টিং ইলেকশন, অফকোর্স যে নির্বাচন কিন্তু
করে না, এবং পলিটিক্যাল পার্টি এবং প্রেসার গ্রুপের কিন্তু এখানেই একটা পার্থক্য। নেক্সট যদি আমরা চলে আসি ইউএনডিপি। ইউএনডিপির ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, একটা ইউনিট, তোমরা জানো যে এটা কিন্তু ইউএন এর মধ্যেই পড়ছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং প্রভিশন অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়া, আচ্ছা ট্রাইবাল এরিয়ার অ্যাডমিনিস্ট্রেশন কোথায় লেখা আছে? দেখো এটা মিলিয়ে যেতে পারতো যদি ফিফথ শিডিউল দিত, ফিফথ শিডিউল এখানে দেয়নি, এখানে শুধু ট্রাইবাল এরিয়াস কথা বলেছে, বা আমরা আদার এরিয়ার কথা বলেছে, মানে সিক্সথ শিডিউলে যে 4টে নর্থ ইস্টের রাজ্য আছে তার কথা কিন্তু বলেছে, ঠিক আছে। এটিএমএম। নেক্সট চলে আসছি আমরা ইউনিয়ন টেরিটরি। কোন ইউনিয়ন টেরিটরি লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে? তাহলে পুডুচেরি, দিল্লি এবং জেএনকে। তাহলে এখানে আমাদের উত্তরার্থ কিছুই নেই, তাহলে এখানে পুডুচেরি হচ্ছে। নেক্সট চলে আসছি আমরা, আচ্ছা রাজ্যসভাতে ন্যূনতম মেম্বার হতে গেলে বয়স কত হবে? তাহলে 30 বছর রাজ্যসভা আমরা জানি, 25 বছর হচ্ছে লোকসভা। নেক্সট যদি আমরা চলে আসি তাহলে হচ্ছে শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন কোন আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 21A তে রয়েছে। 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটাকে অ্যাড করা হয়েছে। আচ্ছা, এটা অনেকেই এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করছিলে যে স্যার টোটালিটেরিয়ান স্টেটের কি বৈশিষ্ট্য হতে পারে। দেখো একবার, মানে যা অপশন দিয়েছে, মানে আমার কিছু এরপরে বলার নেই, যা অপশন দিয়েছে, তাহলে অবশ্যই পুলিশ কন্ট্রোল এবং একটা স্ট্রং সার্ভিলেন্স থাকে মানুষের ব্যক্তিত্বের প্রতি। নেক্সট চলে আসছি আমরা, আচ্ছা এটা একটুখানি দেখো প্রশ্নটা, হুইচ অফ দ্য ফলোইং জাজমেন্ট আপহেল্ড বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ক্যান নট বি অ্যামেন্ডেড। আচ্ছা এটা সত্যি করে আমি কনফিডেন্ট না যেটার উত্তর কি হবে। কেন কনফিডেন্ট না? আচ্ছা এটা হবে না, আমি শিওর। গোলাকনাথ হবে না, কারণ গোলাকনাথ 1967-এ, গোলাকনাথ হবে না। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা ইন্ট্রোডিউস করা হয়েছে 1973-তে, এবং আমরা মিনার্ভা মিলস কেসেও দেখেছি যে বেসিক স্ট্রাকচারটাকে ইন্ট্রোডিউসড হতে, বেসিক স্ট্রাকচার ইন্ট্রোডিউস করা হয় সেই সময় 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয় জুডিশিয়াল রিভিউ ইজ পার্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার। এখানে আমাকে বলেছে যে আপহেল্ড কবে করা হচ্ছে। আপহেল্ড যদি আমি বাংলাটা পড়ি তাহলে দেখো, বাংলাটা যদি দেখি তাহলে নিম্নলিখিতর কোন মামলা সংবিধানের মূল কাঠামোকে অপরিবর্তনীয় বলে স্বীকৃতি দেয়া হয়। এবার সেইভাবে কিন্তু অপরিবর্তিত এখানে যেহেতু বলে দিয়েছে, এজন্য আমার মনে হচ্ছে যে এটা মিনার্ভা মিলস হবে। এবার আমি জানি না, ভুলও হতে পারি, এটা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি যে এটা কেশবানন্দা ভারতীয় হতে পারে, কোনো গ্যারেন্টি না, বাট আমার মনে হচ্ছে যেহেতু আপহেল্ড কথাটা লেখা আছে এই জন্য আমি এখানে বেনিফিট অফ ডাউট মিনার্ভা মিলসকে দিলাম। নেক্সট আমি চলে আসছি ইন্টারন্যাশনাল লয়ের, বাবা এটা এই আর কি বলবো আমি, মানে স্লিপ ফুড, মানে কি অপশনও, মানে আমি কি বলে আছে বলার নেই আমার। উত্তর হবে সি, ইন্টারন্যাশনাল আইন। আন্তর্জাতিক আইনের মেন গোল কি? তাহলে শান্তি, দেশগুলোর মধ্যে শান্তি রক্ষা করা। আচ্ছা এর মধ্যে কোনটা মার্কসিজমের সাথে অ্যাসোসিয়েট? তাহলে অবশ্যই দ্বন্দ্বমূলক বস্তুবাদের, নেগেশন অফ নেগেশন কিন্তু অ্যাসোসিয়েট। ভালো প্রশ্ন, আমি বলবো না খারাপ প্রশ্ন। সরি, কোনটা অ্যাসোসিয়েটেড না, সরি, আমার ভুল হলো, এটা আমার ভুল হলো। তাহলে এটা হচ্ছে জেনারেল উইল। তাহলে নেগেশন অফ নেগেশন ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমে রয়েছে। ক্লাস স্ট্রাগল মার্কসিজমের সাথে অ্যাসোসিয়েটেড। বেস সুপারস্ট্রাকচার হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে জেনারেল উইল যেটা রুসোর সাথে অ্যাসোসিয়েটেড সেটা কিন্তু হচ্ছে না। চলে গেলাম আমরা নেক্সট প্রশ্নতে, ম্যান ইজ বর্ন ফ্রি এভরিওয়্যার ইজ ইন চেন। 1000বার তোমাদেরকে পড়িয়েছি রুসোর বিখ্যাত কনসেপ্ট যে মানুষ রাজ্যের, যখন তিনি রাষ্ট্র সৃষ্টি করেন, রুসো কিন্তু রাষ্ট্র সৃষ্টি করতে চাইছিলেন না, কিন্তু যেহেতু আমাদের যে ইনোসেন্স, আমাদের যে একে অপরের প্রতি ভাতৃয়তা, বিশ্বাস, ভালোবাসা, যেহেতু এটা নষ্ট হয়ে গেছে বিকজ অফ মডার্নিটি, আধুনিকতাবাদের জন্য, এই জন্য তাকে করতে হয়। তাহলে ম্যান বর্ন ফ্রি, সে যখন জন্মায় তখন ফ্রি হয়, কিন্তু সোসাইটিতে আসার পরে বিভিন্ন রকমের কিন্তু অথরিটি তাকে চেপে ধরে। এই জন্য ম্যান ইজ বর্ন ফ্রি এভরিওয়্যার হি ইজ ইন চেন, রুসোর কিন্তু কথা। আচ্ছা, ভেল অফ ইগনোরেন্স কিছুই না, পর্দা। এটা ভালো প্রশ্ন দিয়েছে একটা, তোমাদের জাস্টিস থেকে প্রশ্ন দিয়েছে, সরি। তাহলে এই উত্তরটা কিন্তু হচ্ছে জন রলস। মাথায় রাখবে, ভেল অফ ইগনোরেন্স মানে চোখের কাছে একটা পর্দা রেখে দেওয়া হয়, তারপরে তোমাকে বলা হবে যে তুমি কি জাস্টিসের ফিচার্স অ্যাড করতে চাও।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট আমি চলে আসবো এদের মধ্যে কে প্লুরালিস্টিক মানে বহুত্ববাদের প্রবক্তা এনাদের মধ্যে কে? তাহলে দেখো, ওয়ালারস্টাইন কোনদিনই হবে না, ইমুলিয়ান ওয়ালারস্টাইন বলতে চেয়েছে, ইনি হচ্ছে একজন মার্কসিস্ট। গান্ধী সেইভাবে হবে না, জন স্টুয়ার্ট মিলও সেইভাবে হবে না, উত্তর হবে আমাদের লেস্কি। চলে আসছি আমরা নেক্সট প্রশ্নে। আচ্ছা, নির্বাচন কমিশন কত তো কোনো আর্টিকেলে আছে? তাহলে 324, জানোই তোমরা, এটা নিয়ে আমার বলার কিছু নেই। আচ্ছা, ভালো প্রশ্ন এটা একটা। আনরিটেন কনস্টিটিউশন মানে কোন দেশে আনরিটেন কনভেনশন আছে? মনে রাখবে, ইউকে তে কিন্তু আনরিটেন কনস্টিটিউশন, সেখানে অনেকগুলো কাস্টম কনভেনশন, প্রথা রীতি রিবাজ আছে, এই জন্য উত্তরটা হচ্ছে আমাদের এখানে ইউকে। নেক্সট চলে আসছি আমরা এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভাকে মানে রাজ্যসভার চেয়ারম্যানকে। তাহলে আমরা জানি এটা সবসময় রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে আমাদের উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। আমরা আর্টিকেল 64 এর কথাটা লক্ষ্য করতে পারি। চলে গেলাম আমরা নেক্সট প্রশ্নে, 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা, ইন্টারন্যাশনালিজমের প্রবক্তাকে। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখো ভালো করে। এখানে স্টালিনও হবে উত্তর, গান্ধীও হবে উত্তর, নেহরুও হবে উত্তর, তিনটেই উত্তর হবে। কারণ স্টালিনও কিন্তু আন্তর্জাতিকতাবাদের কথা বলে, গান্ধীও আন্তর্জাতিকতাবাদের কথা বলে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে উত্তর হবে নেহেরু। কারণ নেহেরু যখন কংগ্রেসের সেই সময়কার 1930-এর দশকে যখন তিনি কংগ্রেসের সভাপতিত্বে আসেন, সেই সময় নেহেরুর যে ডকুমেন্টস গুলো সেখানে কিন্তু তিনি এই ইন্টারন্যাশনালিজমের কথা বলেন, ইম্পেরিয়ালিজমকে তিনি হেট করেন, এবং এই মানে কি বলবো যে মানে বর্ডার থাকা উচিত না, সব দেশকে ফ্রি করা উচিত, তার কিন্তু ধারণা নেহেরু রাখেন। তো আমি বলছি না যে এখন হতে পারে যে এসএসসি গান্ধী বলে দিল, স্ট্যালিন বলে দিল, এটাও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এটা উত্তর হবে নেহেরু। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হবসেরও আছে, কিন্তু সেইভাবে হবস কিন্তু সেটাকে এস্টাবলিশ করেন। নেক্সট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বিগিনস এন্ড এন্ডস উইথ স্টেট। এটা কার ধারণা? পলিটিক্যাল, খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে এখানে, বলছে পলিটিক্যাল সায়েন্স শুরু এবং পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্র থেকে এন্ড, কার ধারণা? তো এই উত্তরটা কিন্তু মাথায় রাখবে যে আমাদের সবসময় কিন্তু হবে জেডব্লিউ গার্নার, পলিটিক্যাল সায়েন্স এন্ডস অ্যান্ড বিগিনস উইথ স্টেট। নেক্সট যদি চলে আসছি আমরা, আচ্ছা এর মধ্যে কোনটা ইউনাইটেড স্টেটস এর স্পেশাল এজেন্সি না? তাহলে মাথায় রাখবে একদম ইজি, নেটো। নেটো কিন্তু এখানে স্পেশাল এজেন্সি ইউনাইটেড নেশনের না, নেটো কিন্তু একটা অন্য একটা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যারও দায়িত্ব হচ্ছে ইউরোপিয়ান যে কান্ট্রিজ গুলো রয়েছে তাদের সিকিউরিটি, পিস এগুলোকে সামলানো। নেক্সট চলে আসছি আমরা, আচ্ছা এদের মধ্যে কে ফিলোসফিক্যাল অ্যাপ্রোচকে সাপোর্ট করে? তাহলে অফকোর্স প্লেটো, আর বাকিগুলো হবে না। ম্যাকিয়াভেলিকে তো মানে মডার্নিস্ট বলা হয় না, কিন্তু ম্যাকিয়াভেলির হাত ধরেই কিন্তু এই লিবারেলিজমের উৎপত্তি, চাইল্ড অফ রেনেসা বলা হয়। ইস্টার্ন তো হবেই না, কার্ল মার্কসও সেভাবে হবে না, কার্ল মার্কসেরও সাইন্টিফিক থিওরি রয়েছে, আর সেখানে ভ্যালু এডিশন রয়েছে, বাট সাইন্টিফিক। নেক্সট চলে আসছি আমরা, ফাদার অফ ইন্টারন্যাশনাল ল, খুব ইজি প্রশ্ন, হুগো গ্রুটিয়াস হচ্ছে ফাদার অফ ইন্টারন্যাশনাল ল, আন্তর্জাতিক আইন বলা হয়। 60 নম্বর প্রশ্ন, ডিপিএসপি কোথায় কথা উল্লেখ রয়েছে? তাহলে আইরিশ কনস্টিটিউশনে ডিপিএসপির কথা উল্লেখ রয়েছে। আইরিশরা এটা নিয়েছে কোথা থেকে? নিয়েছে আবার কিন্তু স্প্যানিশ। ওকে, ক্লিয়ার? তাহলে একদম সোজা সাপটা ইজি প্রশ্ন, আশা করি কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। তোমরা একটুখানি আমাকে জানাও কমেন্ট সেকশনে কত হলো সবার কাট অফ। আমার হিসেবে যদি তুমি বলো কাট অফ, দেখো বলা উচিত না, হ্যাঁ আমি আগেই বলছি, কারণ এগুলো আমার প্রাথমিক ধারণা, এর মধ্যে অবশ্যই আমি ভুল হতে পারি, এমন না তোকে, এমন না যে আমি একদম সবেতেই ঠিক হব, হতে পারি আমি ভুল, কিন্তু যা আমার প্রাথমিক যে ধারণা মনে হচ্ছে যে কাট অফ কিন্তু হাই যাবে এত ইজি প্রশ্নতে। ধরে রাখতে পারো 52 থেকে 53 আমি বলতে পারি জেনারেলের কাট অফ, এটা আমার ব্যক্তিগত মতামত। ঠিক আছে, তো দেখা যাক এখন কি হয়, এখন বলা যাচ্ছে না, কিন্তু আশা করি যে আমি যেইভাবে পড়িয়েছি বা যেইভাবে তোমাদেরকে ক্লাস করিয়েছি তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো। তো এরকমই কিন্তু ফিউচারেও আশা করি যে তোমরা ক্লাস করো, আমার উপকৃত হবে। ঠিক আছে, এবং ভালো করে তোমরা অধ্যয়নের মধ্যে এই 3-4 মাস থেকেছো, নিজের সর্বোচ্চ দিয়েছো, তো আশা করি তোমরা ফল পাবে। এই প্রশ্ন যেই প্রশ্ন করা হয়েছে, যদি ঠান্ডা মাথায়
ভেবে চিন্তে সময় নিয়ে উত্তর দেওয়া হয়, আমার মনে হয় অ্যাভারেজে 55-56 স্কোর করতে কারোর অসুবিধে হবে না। যাই হোক, এইখানেই আমি এন্ড করলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কত কত তোমাদের কত তোমাদের হচ্ছে। ইন্টারভিউর জন্য আমরা স্পেশালি কিছু ব্যবস্থা করব তোমাদের জন্য। তো এইগুলোই আমি বলতে চাই, বেশি আর বকতে চাই না। অনেকেরই টেনশন এখন হচ্ছে হয়তো, তো আমি বেশি আর বকবো না। তো অবশ্যই জানাবে যে 3-4 মাস যে ক্লাসটা করেছো কেমন লেগেছে তোমাদের ক্লাসটা করে, এবং তোমরা উপকৃত একটু হলেও হয়েছো কিনা, এবং অবশ্যই তোমাদের মার্কসটা আমাকে জানাও। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। পরবর্তী সেশনে আবার দেখা হবে।